দুটো বিষয় নিয়ে কথা বলবো, দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় যেটা হচ্ছে যে এসআইআর মামলায় আধারকে গ্রহণের অঙ্গীকার, এই অঙ্গীকার করা হলো কমিশনের তরফ থেকে এবং 12তম নথি। আমি বলছি এটা স্পেসিফিক্যালি বিহারের ক্ষেত্রে যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে অঙ্গীকার সুপ্রিম কোর্টে 12তম নথি হিসেবে একে গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ আধার কার্ডকে গ্রহণ করা হচ্ছে। কিন্তু এরপরে একটা কিন্তু আছে, সেই কিন্তু অনুযায়ী এটা কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, এটাও কিন্তু স্পষ্ট করা হয়েছে। আজকে যে পর্যবেক্ষণ সামনে এসেছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। আমি একটু এই ব্রেকিংটার দিকে নজর রাখতে চাইবো এবং ফুল ফ্রেম দেখুন। এসআইআর মামলায় আধারকে গ্রহণের অঙ্গীকার, আধার কার্ডকে 12তম নথি হিসেবে গ্রহণ, বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে গ্রহণ, সুপ্রিম কোর্টে এই অঙ্গীকার নির্বাচন কমিশনের। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই অঙ্গীকার। বিচারপতিরা কমিশনের কাছে আধার গ্রহণের প্রস্তাব দেন। একজন ভোটারের ক্ষেত্রেও আধার কার্ডের নথি প্রামাণ্য হিসেবে গ্রহণ করা যাবে, কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ নয়। এটা খুব তাৎপর্যপূর্ণ। আজকে প্রথম অংশে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে বাংলায় আবারও কি ইডির তৎপরতা, এই কারণ ইলেকশন আসছে সামনে, না এটা আমার কথা নয়, এ কথা কারা বলছেন? এই রাজ্য এই মুহূর্তে শাসন করছেন যারা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবারও এই বিষয়টাকে সামনে আনা হচ্ছে। এখানে যে বক্তব্যগুলো সামনে এসেছে সেখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচন সামনে যত এগিয়ে আসছে ততই কি কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এই রাজ্যে বাড়ছে, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস তুলছে। আমি শুরুতে এসআইআর মামলায় এই আধারকে গ্রহণের যে অঙ্গীকার দেওয়া হলো 12তম নথি হিসেবে, কিন্তু বিহারের ক্ষেত্রে, আমি আবার বলছি বিহারের ক্ষেত্রে, কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ নয়। এই বিষয়টা নিয়ে শুরু করবো। আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র অরিজিৎ বক্সি, আমার সঙ্গে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায় সিপিএম এর তরফ থেকে, সিপিএম নেতা, এবং কেতন জয়সওয়াল কংগ্রেস মুখপাত্র। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথকে স্বাগত জানাবো। আমি একদম আলোচনা করার শুরুতে আজকে সুপ্রিম কোর্টে যা পর্যবেক্ষণ সামনে এসেছে তার পরে কি বলছেন আইনজীবীরা দেখাই, দেখুন। Commission had issued notices to various block level, booth level officers saying that why are you accepting Aadhaar as a standalone document? You show cause why disciplinary proceedings should not be taken against you. On seeing that, the court has ordered that the Aadhaar should be accepted as the 12th document, even as a standalone document, and that the Election Commission must issue instructions to all the officers holding this SIR in Bihar to that effect. This must be publicized, and further hearings on the other issues that were raised in a note that was given to the court will be discussed on next Monday. तमिलनाडु, केरल और पुडुचेरी, इन 5 राज्यों में चूंकि अगले साल चुनाव होना है, इसलिए मैंने मांग किया था कि इस पे तत्काल SIR शुरू किया जाए। माननीय सुप्रीम कोर्ट ने इलेक्शन कमीशन को आज नोटिस जारी किया है और अगले मंडे को यानी अगले सोमवार को इस पे फिर से 15 सितंबर को सुनवाई होगी। मैं आशा करता हूं कि इस बीच इलेक्शन कमीशन पूरी फॉर्मेलिटी पूरी कर लेगा और अगली सुनवाई के पहले असम, बंगाल, तमिलनाडु, केरल और पुडुचेरी में SIR के टाइमलाइन को डिक्लेयर कर देगा। आधार सिटीजनशिप का प्रूफ नहीं है, आधार सिंपल आइडेंटिटी का प्रूफ है। इलेक्शन कमीशन इलेक्टोरल रोल बनाने के पोजीशन में ये भी चेक कर सकता है कि कौन व्यक्ति सिटीजन है कि नहीं है, क्योंकि इलेक्शन कमीशन का मैंडेट है कि केवल भारत के जो सिटीजन है वो उनका नाम ही इलेक्टोरल रोल में होना चाहिए। जो व्यक्ति भारत का सिटीजन नहीं है वो किसी भी कीमत पे वोटिंग का उसको अधिकार नहीं मिलना चाहिए। শুরুটা করি বৈশ্বনাথকে দিয়ে। বৈশ্বনাথ, এখানে স্পষ্ট করা হচ্ছে যে এসআইআর বিহারের ক্ষেত্রে এসআইআর মামলায় 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধার কার্ডকে রাখা হচ্ছে, কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ নয়। এইখানে দাঁড়িয়ে যেটা জানতে চাওয়ার আপনার কাছে, যে ভাইফোঁটার পর থেকে এই বাংলাতেও এসআইআর নিয়ে কাজকর্মগুলো জোর কদমে শুরু হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ কিভাবে দেখছেন তাকে? দেখুন, এসআইআর করার মধ্যে দিয়ে মহারাষ্ট্রে এবং দিল্লিতে
বিজেপি ভোটার লিস্টে কারচুপি করেছে, এটা সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল এটা নিয়ে আন্দোলনে নেমেছে। বিহারেও এরা ভোটার লিস্ট থেকে প্রায় 66 লক্ষ ভোটের নাম বাদ দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত বলে আসছিল যে আধার কার্ড করতে লাইন দিতে হয়েছিল, হাতের আঙুলের ছাপ নেওয়া হয়েছিল, ফোন নাম্বারের সাথে লিঙ্ক করা হয়েছিল, এত কিছুর পরে এই ডকুমেন্টটাকে ভ্যালিড ডকুমেন্ট নয়, এটা দিয়ে ভোট দেওয়া যাবে না। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ভ্যালিড ডকুমেন্ট, এটা দিয়ে ভোট করা যাবে, ভোট দেওয়া যাবে। তা আমার একটা সংবাদ প্রতিবেদন অনুযায়ী প্রায় 39টা বিধানসভা কেন্দ্রের মধ্যে যেটা বিহারে আমরা পাচ্ছি, রীতিমতো চমকে দেওয়ার মতো 1,88,000 ঘটনা আছে যেখানে একই নাম, একই আত্মীয় নাম ব্যক্তিগত বিধানসভা কেন্দ্রের দুবার মানে এনরোল্ড হয়েছে। এরকম নকল নাম খুঁজে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বিহারে এই প্রশ্নটা এসছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টির যে ঘটনাটা করছে, এরা নিজেরা ভোটার লিস্টের কারচুপি করে, আমরা যেটা বলেছিলাম এপিক কার্ড দেখিয়েছিলাম যে একই এপিক কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছিলেন যে বিজেপি ভোটার লিস্ট নিয়ে একটা কারচুপি করে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় করছে। আপনি আমায় সোজা একটা কথা বলুন তো, 2024-এ যে ভোটার লিস্টের ওপর ভোট করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, 2025-এ সেই ভোটার লিস্ট নিয়ে এত কিছু কথা উঠছে কেন? তাহলে ওই ভোটার লিস্ট যদি ভুলে ভরা থাকে, এতটাই ভুল থাকে, তাহলে ওনার তো সবার আগে পদত্যাগ করা উচিত। তাহলে নতুন করে এসআইআর করে বিশেষ নিবিড় সংশোধন করে আবার ওনার লোকসভা ভোটে দাঁড়ানো উচিত। এটা না করে বিধানসভা নির্বাচন যেখানে যেখানে হচ্ছে সেখানে ইলেকশন কমিশনকে ব্যবহার করে সেখানে ভোটার লিস্টকে একটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে করা হচ্ছে, যেটা মহারাষ্ট্রে এই অভিযোগ উঠেছে, দিল্লিতে এই অভিযোগ উঠেছে, বিহারে এই অভিযোগ উঠছে, আবার বাংলাতে আপনি বলছেন যে এইভাবে। এটা আমরা বলছি কোনো বাঙালির নাম আমরা কিন্তু এখানে বাংলায় কাটতে দেবো না জোর করে। যারা ন্যায্য ভোটার তাদের একজনেরও নাম যেন ওরা কাটতে। কিন্তু বৈশ্বনাথ দা, 1952 সালের পর থেকে এটা বোধহয় 13 নম্বর বার যে এসআইআর, এটা তো নতুন কিছু নয়, এসআইআর করার কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এবার এত জটিলতা কেন? এসআইআর করবে 2002 সালেও তো এসআইআর করেছে। হ্যাঁ, এসআইআর করতে উনার মনে হলো ঠিক লোকসভা নির্বাচনেরটা হয়ে গেল, ভোটার লিস্টার ওনার মতো করে উনি জিতলেন, উনি প্রধানমন্ত্রী হলেন দুটো স্কেচ নিয়ে, একটা নীতিশ পাসওয়ান আর একটা তামিলনাড়ুর স্কেচ নিয়ে জিতে যেই প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবার বিধানসভার যে নির্বাচন হচ্ছে সেখানে উনি বলছেন যে ভোটার লিস্টের নিবিড় সংশোধন করতে হবে, করে সমস্ত রকম ভোটের নাম বাদ দিয়ে তিনি তার দলকে সুবিধা পাইয়ে দেবেন। এটা নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের মাথার উপর যাকে বসানো হয়েছে, তা আমি তো অন রেকর্ড বলছি যে অমিত শাহের দপ্তরের তিনি সচিব ছিলেন, তাকে নিয়ে এসে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে যে এইভাবে ভোটার লিস্টের ম্যানিপুলেশনটা করার জন্য। এবং আমরা বলছি জেনুইন ভোটারদের নাম বাদ দিলে কোনোদিন আমরা মেনে নেব না। এটা কিন্তু বাংলার মানুষ পরিষ্কারভাবে, কোনো বাঙালির নাম অন্যায়ভাবে যদি বাদ দেওয়া হয় আমরা মেনে নেব না। অরিজিৎদার কাছে আসি তাহলে। বৈশ্বনাথদার কথা সূত্র ধরে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ওপেন চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুরো ক্যাবিনেট, এবং উনি নিজের কথাও বলেছিলেন যে আমরা সবাই পদত্যাগ করি, তারপর নতুন করে নির্বাচন হোক। কারণ যেভাবে নির্বাচিত হয়ে এই মুহূর্তে এই সরকারটা দেশ চালাচ্ছে এবং সাংসদরা রয়েছেন বসে, তারা তার মানে সবাই অবৈধ। করলেন না কেন? পথ দেখাতে পারতেন তো। শুধু ডায়লগবাজি, সংসদের সামনে গিয়ে ডায়লগবাজি করে এলে হবে? করতেই পারতেন, কে বারণ করেছিল? বিষয়টা সেটা না, উনিও করবেন না, আর উনিও জানেন এটা একটা অবাস্তব আইডিয়া, এটা হতে পারে না। দেখুন, যেটা আপনি বললেন যে এটা প্রথম নয়, এটা চতুর্দশতম, ত্রয়োদশ নয়, চতুর্দশতম এসআইআর। এর আগে 13 বার হয়েছে, এটা চতুর্দশতম। এর আগে পশ্চিমবঙ্গেই 2006 এবং 2002 মিলিয়ে 28 লক্ষের কাছে নাম, ভোটার নয়, এই দুটোকে গুলিয়ে দিলে চলবে না। বৈষ্ণবদা বারবার বাঙালির নাম বাদ দিতে দেবো না, বাঙালির নাম বাদ দিতে দেবো না, তাহলে তো বলতে হয় ওই সঙ্গীত শিল্পী দ্বিজেন বাবুর নামটা, উনি স্বর্গত হয়েছেন, ওনাকে প্রণাম জানিয়ে বলছি, তাহলে ওটাও বাঙালি নাম, ওটাও রেখে দিতে হয়। ওনারা এই নাম আর ভোটার এই দুটোকে গোলাবার একটা প্রাণান্তকর চেষ্টা প্রথম থেকেই করছেন। দেখুন, বিষয়টা সেটা না, বিষয়টা বৈষ্ণববাবু কী বললেন সেটা বিষয় না, এটা একটা সাংবিধানিক ম্যান্ডেট যে ভারতবর্ষের নাগরিক ছাড়া, ভারতবর্ষের
ভোট পদ্ধতিতে, নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করার কারোর অধিকার নেই। এটার মধ্যে কোনো দ্বিরুক্তি নেই। তবে আজকের যে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা, এটা কিন্তু খুব ভাইটাল। এটার ব্যাপারে এর বিগত যেদিন সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে মামলা চলছিল, সেদিন বিকেল থেকে চ্যানেলে চ্যানেলে তৃণমূলের মুখপাত্ররা, তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় বাইট দিয়ে একেবারে গগন বিস্ফোরণ করে দিয়েছিল। এই আধার কার্ড মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট, আধার কার্ড মেনে নিয়েছে। তারপর যখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অর্ডারটা আপলোড হলো, তখন দেখা গেল যে সুপ্রিম কোর্ট বলেছেন, মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছেন সুপ্রিম কোর্টের, যে আধার কার্ডকে কোনো মান্যতা দেওয়ার বিষয় ওখানে ছিল না। বলা হয়েছিল যে বিহারে যে নামগুলো বাদ গেছে, যদি কোনো ব্যক্তি তার নাম ভুলভাবে বাদ গিয়ে থাকে, তাহলে তিনি তার নাম ইনক্লুড করার যে ফর্ম, তার সাথে তার আধার কার্ডটা অ্যাটাচ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। প্রসেস নিয়ে কোথাও সুপ্রিম কোর্ট সেদিন বলেনি যে আধার কার্ডকে নিয়ে তুমি এসআইআরটাকে সেরে ফেলো। তেমনইভাবে আজকেও এই বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় বক্তব্য চলছে, খুব ভালো কথা, অসুবিধার কিছু নেই। অর্ডারটা আপলোড হোক, আমরা আরও বেশি ডিটেলসে জানতে পারবো। কিন্তু যেটুকুনি আমরা জানতে পেরেছি সুপ্রিম কোর্টের আইনজীবীদের বক্তব্য থেকে, সেখান থেকে কিন্তু খুব পরিষ্কার যে সুপ্রিম কোর্ট একটা দুর্দান্ত স্ট্যান্ড নিয়েছে। স্ট্যান্ডটা কি? সুপ্রিম কোর্ট বলেছে যে আধারকে 12তম ডকুমেন্ট হিসাবে ওই যে লিস্টটা নির্বাচন কমিশন সার্টিফাইড যে লিস্টটা, অ্যাপ্রুভ যে লিস্টটা, সেখানে ইনক্লুড করতে হবে। তার সাথে এটাও বলেছে যে নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যে ভারতীয় নাগরিক নয় এরকম কেউ কোনোভাবে যেন ভোটাধিকার না পায়। তৃতীয় যেটা বলেছে সুপ্রিম কোর্ট আজকে, এটাও খুব ভাইটাল, যে সুপ্রিম কোর্ট বলেছে যে প্রয়োজন পড়লে, আবারও বলছি, প্রয়োজন পড়লে ইলেকশন কমিশন যে কোনো ব্যক্তির ভোটার লিস্টে নাম তোলার আগে তার নাগরিকত্বটাও যাচাই করে নিতে পারবে। আর কি প্রয়োজন? এটাই এসআইআর এর মূল কনসেপ্ট ছিল, যে কোনো যিনি ভারতীয় নন, তিনি যেন কোনোভাবে ভারতবর্ষের ভোট নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ না করতে পারেন, কিন্তু কোনো ভারতীয় যেন এই নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ না যায়। বিজেপি, ভারতীয় জনতা পার্টি বারেবারেই বলেছে যে আমরা কোন নাম, আমরা ইলেকশন কমিশনের মুখপাত্র নিই, ইলেকশন কমিশন অটোনোমাস বডি, কিন্তু যে বেসিক যে লজিকটা, সেটা তো খুব পরিষ্কার, যে যখন 2025-এর জানুয়ারি থেকে বিহারে সামারি রিভিশন শুরু হলো, দেখা গেল এত অজস্র ডেড ভোটার এবং এত অজস্র মাইগ্রেটেড ভোটারের নাম ভোটার লিস্টের মধ্যে রয়েছে, যেটা সামারি রিভিশনে সম্ভব নয় টেক কেয়ার করা। কারণ সামারি রিভিশনে ইলেকশন কমিশন গিয়ে করে না, প্রোঅ্যাক্টিভলি করে না, তার কাছে আসতে হয়। ডেড ভোটারের বাড়ির লোকেরা যদি ডেথ সার্টিফিকেট নিয়ে ইলেকশন কমিশনের কাছে না আসে, মাইগ্রেটেড ভোটারের যদি মাইগ্রেটেড যারা ভোটার, যারা এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শিফট করে চলে গেছে, তারা যদি ইলেকশন কমিশনকে নোটিফাই না করে যে আমার নামটা বাদ দেওয়া হোক, আমার মনে হয় এখানে বৈশ্বনাথ দা, চন্দন দা বা কেতান কারুরই এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না যে যদি ন্যাশনাল সিকিউরিটিকে সামনে রেখে এই পুরো ব্যবস্থাপনা চলে, তাহলে এরা সবাই এটার সঙ্গে থাকবে। কিন্তু তারপরেও বিতর্ক একটা তৈরি হচ্ছে, কারণ বলা হচ্ছে বিহারের ক্ষেত্রে অন্তত শাসককে আরো সুবিধে পাইয়ে দেওয়ার কোথাও একটা চেষ্টা হচ্ছে। তার মানে আমি শেষ করে নিই, তার মানে কোথাও কি এই যে আপনি অটোনমাস বডি, যে বডিটার কথা বলছেন, তারা পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে? অরিজিৎদার কথা অনুযায়ী ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তুলে আনার এখানে চেষ্টা করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। কিন্তু আধার কার্ডের কথা যেটা নিয়ে আমরা বারবার চর্চায় আনতে চাইছি, আমি চন্দনদার কাছে যাব। চন্দনদা, এটা বুঝবো কি করে ভুয়ো না আসল? তারপর তো সেটা নিয়ে কি হবে সেটা পরের কথা। একদমই ঠিক। আসলে একটু যদি গভীরে গিয়ে তলিয়ে দেখেন যে এই এসআইআর করার যে পদ্ধতিটা, এটা তো স্পেশাল রিভিশন। এসআইআর বলতে মাঝখানে একটা আই ঢুকেছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো স্পেশাল রিভিশনটা সারা বছরই বিভিন্ন সময় ধরে ইলেকশন কমিশন চলে। বৈশানরবাবুরা মৃতদের রেখে দেন, ওটা লক্ষ্মী, কারণ বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা থেকে একেবারে লোকসভা পর্যন্ত মৃত ব্যক্তিদের সঙ্গে বেঁচে থাকা ব্যক্তিদের দেখা হয় ভোটের দিনই পশ্চিমবাংলা, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এসআইআর করার নাম করে বিজেপি যে ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করছে, কীরমভাবে বলি, খুব সহজ কথায়, যে 5টা রাজ্যে ভোট আসছে, এই 5টা রাজ্যে এসআইআর করতে হবে। আগের রাজ্যগুলো নয় কেন? 1-2 আগের রাজ্যগুলো নয় কেন? না, খুব সহজ কথা। এরও উত্তর হচ্ছে, দেখুন, বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর বিজেপিকে মুসলমান সম্প্রদায়ের মানুষ ভোট দিতে চায় না। তাহলে যেসব রাজ্যগুলোয় মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি আছেন, সেখান থেকে তাদের নাম বাদ দিয়ে দাও, সহজ কথা। তার মধ্যে পড়লো বিহারে ভোটের নাম বাদ দিয়ে দিলেন। মামলাটা কী নিয়ে হলো? যে আপনি আধার কার্ডটাকে রাখলেন না। বিজেপি কোর্টে দাঁড়িয়ে বলছে, বিজেপি নয়, ইলেকশন কমিশন কোর্টে দাঁড়িয়ে বলছে বিজেপির কথা অনুযায়ী, যে
দেখুন এই আধার কার্ড অনেক জাল হয়েছে গোটা দেশে। এবার আপনি মেলান আধার কার্ড জাল হলে দায়িত্ব কার? ঠিক যেমনভাবে বিএসএফ 2014 থেকে 2024 পর্যন্ত বর্ডার থেকে যারা ঢুকলেন তাদেরকে বললেন যে এরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী, যদি তারা হিন্দু হয়, আর যদি তারা মুসলমান হয় তাহলে তাহলে একই পাঁচিল টপকালেন, যদি মুসলমান টপকান তিনি হলেন অনুপ্রবেশকারী, আর যদি হিন্দু টপকে আসেন ওপারে অত্যাচারের কারণে তিনি হয়ে গেলেন শরণার্থী। তাহলে এগুলো নিয়ে আমার ডিবেট নেই। ডিবেটটা হচ্ছে 2014 থেকে 24 বিএসএফ কী করলো? ফেল করলো কোট আনকোট আধার কার্ডে। তাহলে যে জাল হচ্ছে অসংখ্য জায়গায়, দেশের সার্ভুলেন্স, দেশের ব্যবস্থা, আপনার আমার সমস্ত আঙুলের ছাপ, ব্যাংক অ্যাকাউন্ট, সব কিছু মোদিজি একটার সঙ্গে একটাকে জুড়েছেন। আধারের সঙ্গে ব্যাংক জুড়েছেন, ব্যাংকের সঙ্গে প্যান জুড়েছেন, সব মোদিজি লাইনে দাঁড় করিয়ে আমাদের তুলিয়েছেন। কত 100 কোটি টাকা নষ্ট করিয়েছেন গোটা দেশের এই আধার কার্ডের নাম করে, কত ম্যান্ডেট নষ্ট করিয়েছেন। আমরা চাকরি বাকরি কাজকর্ম দোকানদারি ছেড়ে দিয়ে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়েছি, আর ভোটের বেলায় আপনি এনে ঠিক নাগরিকত্ব, ভারতের নাগরিক ছাড়া ভোট দেবে কেন? আপনি জানেন এখনও ভারতবর্ষের টোটাল মোট জনসংখ্যা, এক তো জনগণনা করার সাহসও মোদিজির নেই, আমি জানি না জাত গণনার ভয়ে কিনা। আর 2011 থেকে 2024 পর্যন্ত মহাকাশে মানুষ চলে গেল, স্পেস থেকে ফেরত চলে এলো, কিন্তু আমার দেশে কত মানুষ আছে, কতজন কোন ধর্মের, কোন জাতের, কোন সাবকাস্টের, কতজনের মাথায় বাড়ি আছে, কতজনের খাবার আছে, এগুলো এখনো হলো না। এবার বলছি ডিজিটাল প্রসেসে 2027 হতে না না হয়নি কেন? সবাইকে লাভ নেই। না না, ওটা করেনি, ইচ্ছা করে করেনি, এটার জন্য, এটার সাথে রিলেটেড। শুনুন তাহলে বুঝতে পারবেন এটার সাথে রিলেটেড কেন না। এইবার কি হচ্ছে, এবার বলা হচ্ছে যারা নাগরিক, ঠিকই তো, ভারতের নাগরিক ছাড়া বাইরের নাগরিক ভোট দেবেন কেন? আমাদের এই মুহূর্তে যদি 140 কোটি নাগরিক থাকেন, ভোটার লিস্টে নাম আছে কত জানেন? 97 কোটি। ইলেকশন কমিশনের রেফারেন্স দিলাম, গত বছর ভোট গণনার ভোট নোটিফিকেশনের দিন ইলেকশন কমিশন যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে চিফ ইলেকশন কমিশনার নিজে বলেছিলেন 97 পয়েন্ট সামথিং ক্রোড, আমি সংখ্যাটা ভুল বলতে পারি, কিন্তু 140 কোটি মানুষ, তাহলে সবাই ভোটার নন। ঠিক যেরকমভাবে ভারতের লোকই ভোটার হবে। এবার বলছেন যে ভারতের লোক যখন ভোটার হবে, তার ভারতবর্ষের সরকার তাকে আধার কার্ড দিয়েছে, আধার কার্ডটা নেবেন না কেন? তা আপনি তো খরচা করে দিয়েছেন, কেন সেটাকে বাইরে এক্সক্লুড করেছিলেন? আসলে বিএলওদের পর্যন্ত বলে দিয়েছি জানেন, বিএলওদের সার্কুলার দিয়ে বলছে আধার কার্ড নেবেন না। এবার আপনি বলুন, আপনি ভোটার, আচ্ছা আমি ছেড়ে দিলাম এই প্রজন্মের 2000 নতুন সালে যদি কেউ জন্ম হয়ে থাকে তার ক্ষেত্রে আছে, সবার ক্ষেত্রে আছে। আমাদের বাবা, আমাদের ঠাকুমা যদি বেঁচে থাকেন, আমাদের বাবা বেঁচে আছেন যারা, তাদের প্রত্যেকের জন্মের শংসাপত্র আছে। তাহলে প্রত্যেককে চ্যালেঞ্জের সামনে দাঁড় করাবে কেন বিজেপি? কেন? এরকম তো ছিল না এসআইআরের ব্যাপার। আপনার যদি মনে হয় যে দেশের নাগরিকত্বের জন্য কাউকে ধরতে হবে, তাকে আপনার বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, অন্যান্য সিকিউরিটি সংস্থা তাই দিয়ে আইডেন্টিফাই করে এর সঙ্গে ভোটার লিস্টটাকে গুলিয়ে দিয়ে আসলে বাংলার জলটাকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। আধার কার্ডটা কেন নিয়েছিলেন আপনি জানেন? জিও ফোন যখন কানেকশন নিতে গেছিলাম, আমি তো অবাক, বলছি আপনার আধার কার্ডের নম্বরটা বলুন। বললাম, যিনি জিও পরিষেবা, যার থেকে কানেকশন নিচ্ছিলাম সিম কার্ড, দেখি তার নোটপ্যাডে আমার গোটা আধার কার্ডের ছবিটা চলে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, জিও সংস্থাকে দেওয়ার জন্য আধার কার্ডটা তৈরি হয়েছিল। আচ্ছা, আর যখন ভোটার লিস্টের কাজ আসছে তখন এটা হচ্ছে না। কেন আরেকটা বিরতির দিকে যেতে হবে? আমি আসবো দাদা, আমি একটু কেতনের কাছে যাই। না না প্লিজ আমি আসবো দাদা, প্লিজ আবার আম্বানিদের পা চাটে, একটু শুনে নিন। হারমাতগিরি করে 34 বছর কাটিয়েছে, ভাবছেন যে আমাদের কিন্তু আর এক্সট্রা এফর্ট দিতে হবে না, এইটাই হবে ভোটের সময়, এইটাই হবে, তাই তো বৈশ্বনাথদা? তাই তো ভোটের সময় এক্সট্রা এফর্ট আর দিতে হবে না, যা দেখছি স্টুডিও এটাই হবে। প্লিজ এক মিনিট আমি আসবো, কেতন আসবো। অরিজিৎ দা প্লিজ দাদা, প্লিজ চন্দন দা অরিজিৎ দা প্লিজ বলুন, আবার বলুন, গাল গল্প করবেন না, প্লিজ দাদা, একটু সবাইকে বলতে দিতে হবে, সে অনুপ্রবেশকারী, সে শরণার্থী, বিজেপি অরিজিৎ দা একটু জেনে নি প্লিজ, হাসি মুখের রাজ প্লিজ। বৈশ্বনাথ দা খুব ছোট করে, কেন হাসছেন দাদা, কেন হাসছেন? না, এটাই দেখছি যে বিজেপি উন্মাদের মতো মানে চিৎকার করে। এখন সিপিএম এর সঙ্গে সখ্যতা থাকলেও কখনো কখনো এমন একটা লজিক দিতে চায়
আমরা তো বলছি যে সাচ্চা ভোটার লিস্টের ওপর ভোট হোক। সেখানে উনি বললেন আমি নাকি বলেছি যে মৃত লোকের নাম ভোটে থাকতে হবে, সে কথা আমরা বলিনি। কিন্তু যে ভোটটার ওপর দাঁড়িয়ে 2024-এ নির্বাচন হলো, আজকে 2025-এ সেই ভোটার লিস্টটা এত খারাপ হয়ে গেল, তাহলে প্রধানমন্ত্রীকে সবার আগে জবাব ছেড়ে দিন না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছেড়ে দিন, বা কেন্দ্রীয় সরকারে যারা মন্ত্রী এমপি আছে তারা ছেড়ে দিন, তারা দৃষ্টান্ত স্থাপন করুন, আমরাও পরপরই ছেড়ে দিই, আবার একসঙ্গে হোক লোকসভা নির্বাচন নতুন ভোটার লিস্টের উপরে। নিজে জিতে যাওয়ার সময় জিতে গেলেন, এখন বলছেন বিধানসভা নির্বাচন যেখানে যেখানে হবে সেখানে সেখানেই এসআইআর করতে হবে, এটা কি লজিক হলো? হাসির ব্যাপার হয়েছে যে মানে বক্সিদাকে কত রকম দায়িত্ব নিতে হচ্ছে। বিজেপির মুখপাত্র এদিকে নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছেন, আবার জিওকেও ডিফেন্ড করছেন। আপনার সময় বলিনি প্লিজ, এইভাবে হয় নাম তুলে বলছেন আপনি আমার নাম করে বলবেন, আমি চুপচাপ শুনবো, সভ্যতা আছে সবকিছু। তো বিষয়টা হচ্ছে যে বিজেপিকে ডিফেন্ড করতে হচ্ছে, নির্বাচন কমিশনকে ডিফেন্ড, জিওকেও ডিফেন্ড করতে হচ্ছে। যাই এবার জোকস অ্যাপার্ট, বিষয়টা হচ্ছে যে দেখুন যে নির্বাচন কমিশনে বা বিজেপির অঙ্গুলি হলো না যে নির্বাচন কমিশনটা বর্তমানে চলছে, তারা একটা চেষ্টা করেছে যে বিহারে যেহেতু তাদের অবস্থা খুবই খারাপ, সরকারটা একেবারে মানে মানুষের কাছে কোনো ভাবমূর্তি নেই, সেই জন্য যাতে বিরোধী যে ভোটগুলো, বিরোধী বলতে মানে বিজেপি এই যে এর মধ্যে কার ভোট কাটতে চাইছে, যারা সংখ্যালঘু মানুষ, যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, আমাদের এসসি এসটি ওবিসি, তা নিয়ে দেখবেন এখানকার বাংলার মতুয়া সম্প্রদায়ের মানুষেরও কিন্তু এটা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা যেটা বিহারে চলছে মানে এই এসআইআর বিরুদ্ধে, সেখানে গিয়ে তারা বলে এসছেন যে আমাদের এই মানে মতুয়া সমাজ এই যে এসআইআর তার থেকে কিন্তু আমাদের একটা বিপদ মনে হচ্ছে। তারা একটা ব্যানার নিয়ে গেছিলেন, তাদের বলছেন যে এসআইআর বিপদ, কংগ্রেসের নিরাপদ। এবার বিষয়টা হচ্ছে এই যে একটা এসআইআর বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ, মানে ইন্টেন্সিভ মানে এটা বাংলা বলছে নিবিড়। আচ্ছা বলুন তো, এই যে নোটিফিকেশনটা জারি হয়েছে আর প্রথম যে লিস্টটা বেরোচ্ছে, যে ড্রাফট লিস্ট, তার মধ্যে ব্যবধান ছিল মাত্র 40 দিন। বিহারের পপুলেশন হচ্ছে, অ্যাডাল্ট পপুলেশন হচ্ছে 9 কোটি, 9 কোটি মানুষের 40 দিনে, তাও কেমন রাজ্য যেখানকার বেশিরভাগ মানুষ পরিযায়ী অন্য রাজ্যে কাজ করেন, যেই রাজ্যে বন্যা পরিস্থিতি হচ্ছে সেই রাজ্যে 40 দিনের মাথায় আপনি 9 কোটি মানুষের সমীক্ষা করলেন, সেটাকে নিবিড় মানতে হবে? ছেলে খেলা হচ্ছে এটা, মোটামুটি ওই পর্যায়ে চলে গেল যে বিজেপি যেরকম ওই মিস কল দিয়ে মেম্বারশিপ করে সেরকমই, সেটা গরু ছাগল যে কেউ মেম্বার হতে পারে। মানে বিএলওরা ওখানে যাচ্ছে, বের আমার রিং করছে, আমি ধরুন সোম থেকে শনিবার কাজে থাকি, রিং করলো, কেউ কে পেলো, নাম কেটে চলে গেলো, ছেলে খেলা করছে। ভোটার অধিকার, ভোটারদের অধিকার একটা মানে মানে আমাদের যে ইকুয়ালিটি যে কনস্টিটিউশনে রয়েছে সেটার একটা বড় প্রমাণ। মানে আপনি জমিদার হোক বা জমাদার হোক, আপনি আম্বানি হোক বা সাধারণ মানুষ হোক, একটা ভোট আপনি দিতে পারবেন, একটাই দিতে পারবেন। এই জায়গাটা তো কম্প্রোমাইজ করে দিচ্ছে, তাহলে গণতন্ত্রের মানেটা কী থেকে গেল? জোর যার মুলুক তার, এর থেকে বড় এই যে ভোটার অধিকার বা ভোটার অধিকার যে লঙ্ঘন হচ্ছে সেটার এর থেকে বড় কোনো মানে উদাহরণ হতে পারে না। যে মানে জোর আছে, ইলেকশন কমিশনের নিজের লোককে বসিয়ে নিয়েছি, এবার আবার যার খুশি ভোট, যেখানে আমার সুবিধার সেখানে বাড়িয়ে দেবো। মহারাষ্ট্রে 1 কোটির মতো ভোটার বেড়েছে কেবলমাত্র 4 মাসের ব্যবধানে লোকসভা থেকে বিধানসভা, সেটা আগে তো দরকার ছিল বিশেষ নিবিড় মানে এসআইআর করা, সেটা করলে তো সরকারটা পড়ে যেত। সেটা না করে আপনি আজকে বিহারে করছেন, এরপরে বাংলায় করবেন, কিন্তু বাংলায় এখানকার যারা মাইনরিটি একটা ভয় রয়েছে, যেখানকার মতুয়া সম্প্রদায় ভয় রয়েছে, কারণ সেই কাগজগুলো তো তাদের কাছেও নেই। আমি প্রশ্ন করতে চাই যে 11টা ডকুমেন্টস আজকে অবশ্যই এখানে আধার কার্ডটা দিয়েছে, দিয়ে মোটামুটি এই যে চক্রান্তটা ছিল বিজেপির যে এখান থেকে লোকের নামগুলো বাদ দেবো, সেটাতে মোটামুটি জল ঢেলে দিলেও আর একটা প্রশ্ন হচ্ছে যে সময় কোথায়? বিহারের ভোট মোটামুটি অক্টোবরের সেকেন্ড উইকে মোটামুটি নোটিফিকেশন চলে আসার কথা, আর আজকে আমরা মোটামুটি সেপ্টেম্বরের সেকেন্ড উইকে বসে রয়েছি। আর সময় কোথায়? ওখানকার মানুষ ধরুন কলকাতায় বা অন্য কোনো রাজ্যে কাজ করছে, ওখানকার ভোটার লিস্টে নাম রয়েছে, নাম বাদ দিয়ে এখান থেকে কাজ ছেড়ে যাবে, সময় কোথায় রিভিশন করার বা সময় কোথায় তারপর অ্যাপিল করার? আর তাদের কি এই যে বিহারের প্রশাসন আমরা যদি দেখবো, বিহারে যে 10 সেকেন্ড একটা কথা বলিনি, যেই বিহারে আপনি ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন চলছে সেখানে গিয়ে খবর নেবেন, সেখানে সামান্য একটা গ্র্যাজুয়েশন যেটা 3 বছরে হয় সাধারণত, সেখানে 5 বছর 6 বছরে হয়। সেখানকার প্রশাসনের সেই দক্ষতা আছে, 40 দিনের মধ্যে 9 কোটি মানুষের আবার নিবিড় সমীক্ষা করে নেবে। চন্দনদা আমি একটা কথা বলছি, যেটা খুব সিম্পল লজিক, যে ধরুন কেউ মারা গেছে, তাহলে তাকে 10 বছর অপেক্ষা করতে হবে তার নামটা বাদ যাওয়ার জন্য, মাঝখানে 2টো বিধানসভা হবে,
আপনি এবার বলুন এই কোন লজিক? তাহলে নিয়মটা তো তা নয়। নিয়মটা হচ্ছে স্পেশাল ডিভিশন যখনই হবে তখনই সেটা বাদ যাওয়া। অনেকে বলছেন ভোটার, উনি একবার যুক্তি দিলেন আগেরবার ভোটারকে ভোটারের বাড়ির লোককে দিতে হবে, না যুক্তিটা তা নয়। যুক্তিটা হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করে দেবেন, সঙ্গে ইলেকশন কমিশন কলটা তৈরি করে রেখেছে যে আপনাকে ডেথ সার্টিফিকেট দিলে তবেই সে মানবে, ঠিক তার বাড়ির লোক দিলেই তবে মানবে। আচ্ছা আপনি এই যে শ্মশানে মৃতদেহ পোড়াতে যান আধার কার্ড জমা নিচ্ছেন, কেন নিচ্ছেন? সেটা লিঙ্ক করা যাচ্ছে না? আমি তো এখনো বলছি প্রধানমন্ত্রীর সাথে চাঁদ থেকে কথা হচ্ছে ভদ্রলোকের, আর এইটুকু করা যাচ্ছে না যে যত মৃত লোক আছেন শুধু ভারতবর্ষের সব জায়গাতেই সেগুলোর সঙ্গে কানেক্ট করলে তো সঙ্গে সঙ্গে আধার কার্ডটা যেমন ব্লক হচ্ছে সঙ্গে সঙ্গে ভোটার লিস্টের নামটা বাদ করা যাচ্ছে না। না এক দ্বিতীয় এত কথা বললেন তো আমি 1 সেকেন্ড টাইম, প্রধানমন্ত্রী নিজেরই তো কাগজ নেই। আচ্ছা তুমি কাগজ দেখাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেরই সমস্ত কাগজ চন্দনদা অবাক পৃথিবী নতুন করে আবিষ্কার করছেন। অ্যাকচুয়ালি ওই সায়েন্টিফিক রিগিং এই কথাগুলো আমরা অনেকদিন শুনিনি, কিন্তু ভুলে গেলে হবে না যে ওই যে সায়েন্টিফিক রিগিং কথাটা সিপিএম এর সময় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের মনে আছে, সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আধার কার্ডের যদি আমরা ইস্যুয়েন্সের রেশিও দেখি, ঠিক কথা আমি মেনে নিচ্ছি, উনি বলেছেন আধার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে, কিন্তু উনি কি, আমি যে শিশু সুলভ কথাটা এই কারণে বলেছিলাম যে উনি কি জানেন না যে আধার কার্ডটা যখন ইস্যুয়েন্স হয় তার যখন বায়োমেট্রিকগুলো নেওয়া হয়, যে প্রসেসের মাধ্যমে নেওয়া হয় এবং যে ডকুমেন্টটা দেখা হয় সেটা করে টোটাল রাজ্য সরকারের কর্মচারীরা এবং অধিকাংশ ক্ষেত্রে অস্থায়ী কর্মীরা সেটা করেন। জালিয়াতিতে তো সেই জায়গায় হয় বলেই আজকে পশ্চিমবঙ্গের অ্যাভারেজ আধার কার্ড ইস্যুয়েন্সের সংখ্যা 121%, বিহারের কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরা, কাটিহার মিলিয়ে 125% আধার কার্ড সেটাকে কন্টিনিউ করে ভোটের দিক তুলে নিয়ে যেতে হবে। তাহলে ওনারা চাইছেন যে এই যে প্রতিশয় তারা ভোটার কার্ড তারা ভোটার না হলেও ভোটের দিন সেখানে পৌঁছে যাক ভোট দিতে। আপনি বলছেন তাহলে অরিজিৎ দা যে কথা বলছেন খুব সংক্ষেপে প্লিজ একজন মানুষের এই বাংলায় তৃণমূলকে 10 বছর সময় দিলেন কেন? এটার আগে উত্তর দিন। আচ্ছা এটার আগে উত্তর দিন। 10 বছর ধরে আর সময় দিতে পারছি না, একটা ব্রেক নিতে হবে আমাকে, বিরতির পর ফিরে এসে এবার দ্বিতীয় ভাগটায় ঢুকতে হবে যে ইডি এখন সক্রিয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ রাজ্যে সক্রিয় কি তখনই হয় যখন ইলেকশন একেবারে মাথার উপর থাকে, যেরকমটা অভিযোগ শাসক দলের তরফ থেকে করা হচ্ছে। বৈশ্বনাথ দ্বারা কি বলছেন? যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে, পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে, সিউড়ির জাকির হতে পারে, সঞ্জীব পাটোয়ারি হতে পারে। এ বড় স্ক্যাম। সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। এই তদন্ত আরো গতি পাওয়া উচিত। শুভেন্দুবাবুর যে এত তথ্য ভান্ডার, শুভেন্দুবাবু মানে নিজে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো এই কেসে উইটনেস হতেছে, তো এখানে সংবাদ মাধ্যমে এই ধরনের ভুল ভাল বলে কি লাভ আছে? তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই যারা তদন্ত করছেন, তো আপনাদেরই তো সব শাখা সংগঠন, গণসংগঠন, তো আপনি তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন। তো আপনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কি লাভ হচ্ছে? কয়লা গরু কি এখন অতীত, নাকি এটা তুলে রাখা হয়েছে ভবিষ্যতের জন্য? আর এই মুহূর্তে ইডির রাডারে বালি পাচার। সপ্তাহের প্রথম দিন আজ, আর দেখুন এই 8 জায়গায় তল্লাশির ছবি। আজকে দিনভর যে খবরে নজর ছিল আমাদের, কখনো বেহালা, কখনো মেদিনীপুর, কখনো ঝাড়গ্রাম, একের পর এক বিভিন্ন জায়গা থেকে ছবি এসেছে, দেখেছি আমরা। এবং সব জায়গায়, বেশিরভাগ জায়গায় যেটা অভিযোগ উঠেছে, বালি পাচারের সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন সময় অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, খোঁজ ছিল এমন কিছু তথ্যের যার উপর নির্ভর করে এই সমস্ত জায়গায় ইডির তল্লাশি। বালি খাদানের বিপুল অর্থ হাওয়ালার মাধ্যমে পাচার হতে পারে, এরকম একটা আশঙ্কা, একটা সম্ভাবনা উঠে আসছে। কালো টাকা সাদা করতে বিনিয়োগ হতে পারে, বিমা এবং এফডিতে বিনিয়োগ করা হতে পারে, এবং এই সমস্ত টাকা কালো টাকা, এমনটাই ইডির যারা আধিকারিকরা রয়েছেন, তদন্তকারী অফিসাররা রয়েছেন, তারা মনে করছেন।
শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম, পাশাপাশি কুণাল ঘোষ তার বক্তব্য শোনালাম। কিছুদিন আগে আপনাদের মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি বক্তব্য রেখেছিলেন, এবং যে কথা আমি বলছিলাম যে শাসক যে কথা বারবার বলে এসেছে যে যখনই ভোট আসছে বাংলায় তখনই এই রকমের নজরদারি হোক, এই রকমের এই ইডি হোক বা সিবিআই হোক বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তৎপর হয়ে উঠছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগের সেই বক্তব্য একটু শোনাবো আপনাদের, আমি তারপরে আসবো সরাসরি এই নিয়ে আলোচনায়। কি বলেছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়? দেখাই। আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। এক্ষেত্রে এমনটাই হচ্ছে কি? বৈশ্বনাথদা কি বলেন? আমি এইটুকু বলবো যে নির্বাচন যত এগিয়ে আসবে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনের মতো কাজ করবে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, আমি তার সাথে একমত। এখন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি অনেকগুলি নাম টাম বললেন, আমি ওনাকে একটু মনে করিয়ে দিতে চাই 2024 সালে উত্তরপ্রদেশের বান্দায় বেআইনি বালি মাফিয়াকে রক্ষা করেছিলেন বিজেপি বিধায়ক প্রকাশ দ্বিবেদী। ওখানে অমিত শুক্লার নামে একজন এসডিএম ছিল, তিনি দুটো বালির লরি আটকেছিলেন, সেই বাড়ির লরি তার সঙ্গে গিয়ে গন্ডগোল করে ঝামেলা করেছিল এই প্রকাশ দ্বিবেদী। এই ব্যাপারে বিজেপির বক্তব্য কি? 2021 সালে দুর্গাপুরে কয়লা পাচার মামলায় বিজেপি নেতা রাজেশ ঝা এটা অভিযোগ করেছিল সিআইডি, তিনি অবৈধ কাজের সঙ্গে যুক্ত দুর্গাপুরে। 2023 সালের 16ই মে সিবিআই গ্রেপ্তার করেছিল সিআইএসএফ এর ইন্সপেক্টর সঞ্জয় কুমারকে এবং অশোক কুমার মিশ্রকে। এবার আমি বলছি যে ওনারা যে এই যে বালি পাচার বা গরু পাচারগুলি বলেন, এই যে বারবার বলছেন একটা গরু অন্য রাজ্য থেকে এতগুলো জেলা এতগুলো রাজ্য পার হয়ে এসে এইখান থেকে পার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যে যাচ্ছে গরু বা এখান থেকে যে বালি যাচ্ছে বিভিন্ন রাজ্য থেকে যাচ্ছে, সেখানকার পুলিশ কি করছে? এই যে নির্বাচন এলেই এখন বালি গরু হ্যান ত্যান বলে একটা বাজার গরম করার চেষ্টা হবে, তাহলে তো আমি বলবো যে এতগুলো ডিস্ট্রিক্ট চেঞ্জ করেছে, তো এতগুলো রাজ্য চেঞ্জ করে আসছে এই সমস্ত বালি বা গরু, তাহলে সেইগুলো সেই রাজ্যের পুলিশ কি করছে? দেখুন, দোষারোপ করার পালা তো চলবেই, এবং প্রতিটা জায়গায় হাওয়া গরম করার জন্য শুভেন্দু অধিকারী ভুল ভাল তথ্য দেন। এটা তো কুণাল ঠিকই বলেছে যে উনার যদি এতই ওনার কাছে তথ্য থাকবে, তাহলে যে মামলা মোকদ্দমা বা তদন্তকারী সংস্থা আছে তাদেরকে দিয়ে দিন না। লাগাতার আপনারা বাংলা ভাষা, বাঙালি নির্যাতন ইত্যাদি নিয়ে আওয়াজ তুলছেন, কর্মী সভা থেকে শুরু করে জনসভা থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো উনি পথে নামছেন। এই আবহে বিজেপি খানিকটা ব্যাকফুটে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, এই রাজ্যের নিরিখের কথা আমি বলছি। সেক্ষেত্রে এই ধরনের প্রেশার, আপনারা বরাবর এই অভিযোগ করেছেন যে এই সংস্থাগুলো পক্ষপাত দুষ্ট, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করে এসেছে, কাজ করছে। তো এক্ষেত্রেও কি এমনটাই মনে হচ্ছে? একদিকে ব্যাকফুটে চলে যাওয়া বিজেপি বাংলা বাঙালি হেনস্থা নিয়ে, সেই বিজেপি আজকে ঘুরে দাঁড়ানোর জন্য এই পথটা অবলম্বন করছে। মানে এটা এই যে সেন্ট্রাল এজেন্সিগুলো যে খাঁচায় বন্ধ করা তোতা পাখি, এটা কিন্তু আমরা বলিনি, এটা সুপ্রিম কোর্টই বলেছে, দেশের সর্বোচ্চ আদালত বলেছে। আর এরা যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা থাকে তাদের অঙ্গুলি হেলনে চলে, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। আজকে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে, বাঙালিদের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হচ্ছে, বাঙালিদের জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, বাঙালিদেরকে ফরেনার্স অ্যাক্ট দিয়ে বাঙালিদেরকে দেশের বাইরে পাঠানো হচ্ছে, এগুলো তো আজকে সারফেসে এসছে। তার জন্য আমরা রোজ আন্দোলন করছি, আমাদের ধর্মতলাতে অবস্থান চলছে, গান্ধী মূর্তিদের মিলিটারি নামিয়ে আমাদের ভেঙে দেওয়া হয়েছে আমাদের মঞ্চকে। তারপরেও তো আমরা আন্দোলন চাই, আমরা তো বাঙালিদের অত্যাচারে ছেড়ে কথা বলবো না, কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, এই আমাদের কাছে প্রায়োরিটি বাংলা। বাংলায় বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু এই দলকে শায়েস্তা করার জন্য সেন্ট্রাল এজেন্সি যে ব্যবহার করছে, এটা তো আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। গতবারও লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে দেখুন এদেরকে ইউজ করা হয়েছিল কিনা।
ঠিক একই রিপিটেশন হচ্ছে, এবারে আরো বেশি করে হচ্ছে, যেহেতু ওরা বারবার আনসাকসেসফুল হচ্ছে। ফিরে এলাম বিরতির পর, একদম সময় নষ্ট না করে অরিজিৎদার কাছে উত্তর নেব। না, আমি প্রথমেই বলি যে দলের ছাত্র সম্পদরা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখাবার প্রয়োজন মনে করে, তাদের কাছে বিভিন্ন রকম এই জাতীয় যুক্তি আসে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না আজকে, যদিও আজকে আমাদের সবার কাছে মানে এটা একটা খুব মানে লজ্জার দিন, তাও আমি বলছি যে পশ্চিমবঙ্গ একটা ফেডারেল স্ট্রাকচারের পার্ট, সেখানে লোকাল ইনভেস্টিগেটিং এজেন্সিও যেমন কাজ করবে, বৈষ্ণবদা আইনজীবী উনি জানেন ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোও কাজ করবে। তা আজকে তো ইডি এসে কোনো তৃণমূল নেতার বাড়ি রেড করেছে বলে এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম দেখায়নি, বা কোনো তৃণমূল নেতার নাম তাকে খুঁজে বেড়াচ্ছে, তার নামে ওয়ারেন্ট নিয়ে এসছে, এরকমও তো কিছু না। চ্যানেলে চ্যানেলে পাড়ায় পাড়ায় তৃণমূল নেতারা কেন নেমে পড়েছেন আমি তো এটার কারণ বুঝতে পারছি না। তবে কি আমার মনে হলো যে ওই যে ভদ্রলোক শেখ জাহিরুল আলী, যার ওই রাজপ্রাসাদ সম বাড়িতে অট্টালিকা, যার বাড়িতে প্রথম রেডটা সকাল 6টার সময় ইডি করেছিল, সেই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ডটা যখন জানলাম আমি চমকে উঠলাম। সাইকেল সারানো দিয়ে শুরু করেছিলেন, কোনো কাজ ছোট নয় আমরা মানি, খুব ভালো, সাইকেল সারানো দিয়ে শুরু করেছিলেন। রতন চেনে, তৃণমূল ঠিক চিনে নিয়ে তাকে গ্রামীণ পুলিশ বানিয়ে দিয়েছিল। গ্রামীণ পুলিশ মানে কি, মানে এখানকার যেটা আমরা সিভিক ভলেন্টিয়ার দেখি, ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দারোগা বাবুদের জন্য লরি থেকে 10, 20, 30, 40, 50 করে এরকম টানতে থাকে, ওখানেও ওটা হচ্ছে তাই। সে রতন দিনেকালে এমন রত্নে পরিণত হয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য, তার ট্রানজাকশন হাজার হাজার কোটি টাকার, এবং সে ওই সুবর্ণরেখার পারে বসে এমন কবিতা লিখেছে যে সারা পশ্চিমবঙ্গব্যাপী তার বালির নেটওয়ার্ক ছড়িয়ে গেছে। আমি তাতেও বুঝতে পারছি না যে তৃণমূল নেতাদের কেন এত গাত্র দেওয়া হচ্ছে। আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না যে ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি 2024-এর নভেম্বরে, যদি আপনাদের কাছে আর্কাইভে থাকে নিশ্চয়ই আপনারা দেখাবেন, কোট আনকোট বলেছিলেন যে কিছু নিচু স্তরের অফিসার এবং কিছু পুলিশ তারা এই সমস্ত কয়লা, কোট আনকোট বলেছিলেন, কয়লা, বালি, পাথর, এইগুলো টাকা খেয়ে তারা নাকি সরবরাহে সাহায্য করছেন। তাহলে 2024-এর নভেম্বর থেকে আজকে 2025-এর সেপ্টেম্বর, এই প্রায় 1 বছর চলে গেল। আমার প্রশ্ন হচ্ছে ইডিকে আসতে হয় কেন? আপনার মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা করছেন, আপনি চ্যানেলে বসে বলছেন যে আপনার মুখ্যমন্ত্রী যখন বলেছিল যে এই ধরনের অফিসার, এই ধরনের পুলিশ অফিসাররা এই পাচারে সাহায্য করে, আপনার পুলিশ, আপনাদের পুলিশ, আপনার পুলিশ মন্ত্রীর পুলিশ 1 বছরে তাদের মধ্যে কাউকে ধরতে পারে না। ইডি আসবে না? ইডি অবশ্যই আসবে। আপনারা কাজ না করলে ইডি আসবে, সিবিআই আসবে, বান্ধবীর খাটের তলায় 52 কোটি টাকা ঢুকিয়ে রেখে তারপর বলবেন ইডি আসবে না, সিবিআই আসবে না, বারে বারে আসবে। আর শুধু তাই নয়, এই যে রত্নগুলোকে সব জায়গায় জায়গায় তৈরি করেছেন, এই প্রতিটা রত্ন ধরে টানাটানি হবে, চিন্তার কিচ্ছু নেই। আর শেষে বলি, আপনি বাঙালির কথা তুলেছিলেন, আমি তো বুঝতে পারছি না, বৈষ্ণবদাকে তো আমরা খুব ভালো লয়ার বলেই জানি, উনি গিয়ে পারমিশন করিয়েছিলেন, বারে বারে দেখাচ্ছিলেন 20,000 টাকা দিয়েছি, 20,000 টাকা দিয়েছি, অথচ বলেন না ওটা সিকিউরিটি ডিপোজিট ছিল, প্রোগ্রাম হওয়ার পরে গিয়ে আবার যে তুলে এনেছি সেটা কিন্তু উনি বলেন না। সিকিউরিটি ডিপোজিট দিয়েছিলেন 2 দিনের জন্য, আটকে রাখবেন 10 দিন, দেশের কি নিয়ম কানুন কিছুই মানবেন না? জানেন না আপনি লয়ার হিসেবে যে মিনিস্ট্রি অফ ডিফেন্সে অ্যাপ্লাই করার দরকার ছিল, করেননি কেন? একটু উত্তরটা নিয়ে নি বৈষ্ণবদা। প্রথমত উনি ইডির হয়ে উনি এসছেন না ওনার পার্টির হয়ে এসছেন এটা বুঝতে পারছি না। যদি ইডির হয়ে উনি মুখপাত্র হয়ে থাকেন তাহলে ইডির আর সিবিআইয়ের মামলায় উনি তার জাস্টিফিকেশন করবেন। আর উনি যেটা বললেন যে সিকিউরিটি মানি আমরা দিয়েছিলাম 20,500 টাকা, সেটা 5 বার আমরা দিয়েছিলাম, তার জন্য আমরা পারমিশন পেয়েছি। প্রতি সপ্তাহে শনি রবিবার পারমিশন নিতাম, প্রোগ্রাম করতাম, কাপড় খুলে দিতাম, চেয়ার খুলে দিতাম, টেবিল খুলে দিতাম, ফ্যান খুলে দিতাম, তারপর আবার ওনারা পারমিশন দিয়েছেন। এইভাবে ওনারা পারমিশন দিয়ে চলছিলেন। আর যেদিন ওনারা খুলেছেন তার 31 আগস্ট আমাদের পারমিশন ছিল, 1 সেপ্টেম্বর খুলেছেন, তারপরে শনিবার বা রোববারও আমাদের প্রোগ্রাম ছিল। আমরা এটা বলেছিলাম যে অনুরোধটা ওনারা আগে শুনেছিলেন, হঠাৎ যে কোনো কারণেই হোক ওনারা সেদিন সেই অনুরোধটা শুনতে রাজি হবেন না। এবং আমাদের প্রোগ্রাম টানা সারা সপ্তাহ ওখানে স্ট্রাকচার করে রাখা যায় না, এটা আপনিও জানেন, ওটা একটা হাইলি সেনসিটিভ। আমরা টপিকে ফিরি। অনেক ধন্যবাদ বৈষ্ণবদাকে আমাদের সঙ্গে আপনার সময়ের জন্য। একটু টপিকে ফিরবো আমরা। বৈষ্ণবদাকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। দাদা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, তৃণমূল মুখপাত্র। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, এই অভিযোগ, শাসক দলের সরাসরি অভিযোগ, ইলেকশন এলে তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো, কিভাবে দেখছেন?
দেখুন এই সুযোগটা তো সত্যি সত্যি উনি এতক্ষণ ধরে বিজেপির প্রতিনিধি যেভাবে যে কণ্ঠ দৃঢ় কণ্ঠে বললেন, এই পার্থবাবু ছাড়া সবাই বেল হয়ে গেছে, বুঝলেন? ওই দৃঢ় কণ্ঠ কার জন্য হয়েছে সেটা পরের কথা, দপ্তরগুলো সব প্রধানমন্ত্রীর দপ্তর। আমি মাঝখানে বলি আমি আপনার বেলায় না বলে ভুল করেছি। তো সবাই বেলে, উনি বাড়ির কচি পাটা খাচ্ছেন পার্থবাবু, আগে জেলে খাচ্ছেন, আর বাদ বাকি সবাই বাড়ির পাটা খাচ্ছেন। তো এই হলো। আর এর আগে যতজন ধরা হয়েছে তার আজ পর্যন্ত তার বিচার তো হলো না, সবাই এমপি এমএলএ কাউন্সিলর আবার হয়ে গেলেন, সারদা থেকে আরজি কর পর্যন্ত, ইভেন বিজেপি কর্মীদের ধরে মারা পর্যন্ত 2021 সালে কোনোটার আজ পর্যন্ত সন্দেশখালী সারদা কোনোটার বিচার কমপ্লিট হয়নি। মানুষ এখনো পর্যন্ত জানতে পারেনি, কিন্তু এই দীপ্ত কণ্ঠে এইসব বলে যাচ্ছেন বাংলার বাজার গরম করার জন্য। ঠিকই এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন ডিপ ফ্রিজ আর কেউ কিনবে না, যে কোনো ফ্রিজের গায়ে ইডি আর সিবিআই লিখে দিলেই ওটা ডিপ ফ্রিজে পরিণত হয়ে যাবে, ও আর অনেক দিন ধরে বেরোবে না। কিন্তু এজেন্ডাটা তো আবার এটাও নয় যে বৈষ্ণববাবু পালিয়ে গেলেন বলে বছরের পর বছর লাগাতার কয়লা, বালি, পাথর সব করাই চুরি করেছেন। বিল্ডিং মেটেরিয়াল তৈরি করতে, একটা বিল্ডিং খাড়া করতে যা যা লাগে আপনি দেখুন, পাথর বীরভূম থেকে চুরি হবে, অনুব্রত মণ্ডল সহ একটা পুরো গ্যাং, আবার একটা রাস্তা পর্যন্ত জালি টোল প্লাজা বানিয়ে নিয়েছে, পুলিশ জানতো না। মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী বলছেন এসব করবেন না। বালি এই তিস্তা তোরসা থেকে একেবারে নর্থ বেঙ্গলের তিস্তা, তোরসা, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, ভাগীরথী পর্যন্ত বালি উঠছে, ইছামতির ধার ধরে মাটি উঠছে, ওই মাটি দিয়ে ইট তৈরি হচ্ছে, কিচ্ছু পুলিশ জানে না। ফলে পশ্চিমবাংলায় একটা গল্প করেছে সভাগুলোতে, প্রশাসনিক সভাগুলোতে উনি কিন্তু বলছেন এই কথা। তা বলছেন তো কি হয়েছে? তো উনি কি পেতলের নাকি যে উনি দাঁড়িয়েছে কিছু বলছেন, মাছি বাজাচ্ছেন, আর মাছি শুনে কেউ কিছু করছে না? এটা আবার হয় নাকি? ওনার প্রশাসন, উনি পুলিশ মন্ত্রী, উনি সবাই সামনে সবাইকে বলছেন এগুলো করো না, সেখানে দিনে উত্তরটা জানুন। বলেছে না ভাগীরথীর উৎস সন্ধানে, এই সমস্ত নদী বালির উৎস সন্ধান করে দেখা যাচ্ছে এগুলো সব আসলে মিলছে গিয়ে কালীঘাটে। সমুদ্রে নদীটা পড়ছে, কিন্তু বালি, পাথর, কয়লার টাকা কিন্তু কালীঘাটে যায়, সেজন্যই উনি ধমক দেন, আর কোনো কাজ হয় না। একদম একদম শেষ করো ভাই, 30 সেকেন্ড। বিষয়টা হচ্ছে যে এটা অস্বাভাবিক কি আছে, মানে পুজোর আগে যেরকম যে কাশফুল হয়, সেরকমই ভোটের আগে বাংলায় রেড হয়, কিন্তু তার পরিণতি কি হয়? কোনো সাজা হয় না, কোনো তদন্ত হয় না, কিছুই হয় না। এবার তারা অনেকে আবার যদি ওই রেড করতে গেছে, তারা যদি মিস কল দিয়ে দেয় বিজেপির নম্বরে, তাদের রেড মাপ হয়ে যাবে, সব কেস মাপ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এ বাংলায় চুরি তো হচ্ছে, মানে কি দাঁড়াচ্ছে তাহলে? তৃণমূল চুরি করছে, বিজেপি চুরি করতে সাহায্য করছে, ভোট আসলে সব বাজার গরম করা হচ্ছে। আমরা একটা সিনেমা দেখেছিলাম যে একটা মানে ওই কোনো ছিল জাদু, মানে রোদে তার এনার্জি পেত, এই কেমন এজেন্সি ভোট আসলে এনার্জি পায়, তার আগে কিন্তু ঘুমিয়ে পড়ে। আপনি দেখুন একটা কনভিকশন সারদা থেকে শুরু হয়েছিল, মানে এই তৃণমূল সরকারে যেটা সিবিআই ইডির হাতে আছে বা কেন্দ্রীয় এজেন্সির হাতে, একটা এখন নিষ্পত্তি হয়েছে, অনেকে কিন্তু চলে গেছে। এই যে মিস কলের কথা বলছিলাম, মিস কল দিয়ে হিমন্ত শর্মা চলে গেছে, মিস কল দিয়ে মুকুল রায় চলে গেছে, শুভেন্দু অধিকারী চলে গেছে। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছিল, কেন এত রাগ কেন? কেন সব তো জানে যে কত টাকা আছে, কেন ও তো একসময় ভাগ পেত, এখন বিজেপিতে চলে গেছে, ভাগটা পাচ্ছে না, তাই সেই রাগটা। কিন্তু বিষয়টা হচ্ছে এই চোরেরা তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে। আজকে সময় নেই, একদম সবাইকে আপনাদের ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুন।